আফরান নিশোর প্রথম দুইটা মুভি সুড়ঙ্গ আর দাগি ব্লকবাস্টার হওয়ার পর সবাই আশা করেছিল দমও একইভাবে হলকা পাবে, কিন্তু রিলিজের পর দেখা গেল মুভিটা মোটামুটি ভালো রেসপন্স পেলেও সুড়ঙ্গ বা দাগির মতো সেই ম্যাসিভ হাইপ বা আলোচনা কোনোটাই তৈরি করতে পারেনি। এখন আমি এটা বলতেছি না যে দম কোনো খারাপ মুভি, ইনফ্যাক্ট আমার ব্যক্তিগতভাবে মুভিটা খুবই ভালো লেগেছে, কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে নিশোর আগের দুইটা মুভির মতো দম অতটা জমজমাট হয়ে উঠতে পারেনি, এবং সেটা শুধু বক্স অফিসের দিক থেকেই না, অডিয়েন্সের রিয়াকশনের দিক থেকেও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সুড়ঙ্গ আর দাগি রিলিজের পর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব জায়গায় যেইভাবে মুভিগুলো নিয়ে আলোচনা হয়েছিল, দমের ক্ষেত্রে কিন্তু সেই লেভেলের আলোচনা কোথাও দেখা যায়নি। এখন প্রশ্নটা হচ্ছে কেন? কারণ দেখেন, দমে কিন্তু ভালো জিনিসের অভাব ছিল না। মুভির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ, প্রত্যেকটা ফ্রেম দেখলেই বোঝা যায় কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে। পুরো মুভির লুক আর ফিল তৈরি করার ক্ষেত্রে পরিচালক হৃদয়ন রানী কোনো রকম কমতি রাখেননি। বিশেষ করে আফগানিস্তানের যে অ্যাটমসফিয়ার, ডাস্টি টোন, কালার গ্রেডিং সবকিছু মিলিয়ে মুভিটা দেখতে জেনুইনলি অনেক সিনেম্যাটিক লাগে। আর অভিনয়ের কথা বলতে গেলে আফরান নিশো আর চঞ্চল চৌধুরীর অভিনয় সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই, দুইজনই মুভিতে দারুণ পারফর্ম করেছেন। এমনকি সাইড ক্যারেক্টারদের মধ্যে পূজা চেরির চরিত্রটা অনেক ছোট হওয়ার পরেও তিনি নোটিসেবল একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন। তো সবকিছু যদি ঠিকই থাকে তাহলে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা আসলে মুভির স্টোরি টেলিংয়ে, আর আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে মুভির প্রোটাগনিস্ট বা হিরোর ক্যারেক্টার জার্নিতে। কারণ পুরো মুভিতে নূরের আসলে তালেবানের হাতে বন্দী হয়ে বসে থাকা ছাড়া করার মতো আর খুব বেশি কিছু ছিল না। মানে একবার সুড়ঙ্গ আর দাগির দিকে তাকান, সুড়ঙ্গ মুভির পুরো গল্পটাই এগিয়ে নিয়ে যায় আফরান নিশোর মাসুদ ক্যারেক্টার। বিদেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে সুড়ঙ্গ খোঁড়া, এরপর জেল থেকে বেরিয়ে এসে সে যা করে তার সবকিছু ড্রাইভিং ফোর্স ছিল সে নিজে। এবং দাগের ক্ষেত্রেও একই বিষয়, জেল থেকে বের হয়ে রাজশাহীতে যাওয়া, নিজের মতো করে পরিস্থিতি সামলানো, তম্মা মির্জার মেয়েকে নিজের মনে করে বাঁচানোর চেষ্টা, সবকিছুতেই নিশানের একটা অ্যাক্টিভ প্রেজেন্স ছিল। সেই সাথে কাহিনীকে এগিয়েও নিয়ে যাচ্ছিল আফরান নিশোর ক্যারেক্টার নিশান। তার সব প্ল্যান সফল না হলেও গল্প কোন দিকে যাবে সেটার ওপর নিশানের একটা কন্ট্রোল ছিল। কিন্তু দমে নূর বেসিক্যালি একটা হেল্পলেস ক্যারেক্টার হয়েই থেকে যায়। হ্যাঁ, নিশোর অ্যাক্টিং খুব ভালো হয়েছে, তার ইমোশনাল সিনগুলো সত্যি কাজ করেছে, কিন্তু ক্যারেক্টার হিসেবে তার করার মতো খুব বেশি কিছু ছিলই না। সে গল্পকে চালাচ্ছে না, বরং গল্পই তার সাথে ঘটছে। এইটা কি কোনো কথা? আর এখানেই অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা একটু কমে যায়, কারণ একটা কমার্শিয়াল সার্ভাইভাল ড্রামাতে দর্শক সাধারণত প্রোটাগনিস্টের স্ট্রাগল ফলো করতে চায়। সে কিভাবে বিপদ কাটিয়ে উঠছে, কিভাবে নিজের বুদ্ধি বা সাহস দিয়ে পরিস্থিতি চেঞ্জ করছে, এই জার্নিটাই এন্টারটেইনিং লাগে। কিন্তু দমের নূর বেশিরভাগ সময় ছিল একটা প্যাসিভ ক্যারেক্টার। তার স্ত্রী, তার মা আর চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারই মূলত পুরো এফোর্ট দিয়েছে তাকে বাঁচানোর জন্য। তাদের স্ট্রাগল ইমোশনালি ভালো লাগলেও সেখানেও খুব বেশি কিছু ঘটে না। আর সত্যি বলতে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং এর দিকটা বাদ দিলে এই দৌড়ঝাঁপের সিনগুলো অনেক সময় রিপিটেটিভ আর অনেক বোরিং লেগেছে, কারণ সিনগুলোতে টেনশন বিল্ড আপ থাকলেও পে অফ খুব বেশি নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে মুভিটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটার কারণে মেকার্সরা চাইলেই ইচ্ছামতো সিনেম্যাটিক কনফ্লিক্ট যোগ করতে পারেনি। যেমন ধরেন জাহিদ হাসানের ক্যারেক্টারটা, মুভিতে উনি একজন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর চরিত্রে ছিলেন, এবং মুভিতে দেখানো হয় পূজা চেরি বারবার তার দফতরে গিয়ে দেখা করার চেষ্টা করছে, কিন্তু ব্যস্ততার কারণে করতে পারছে না। পরে একদিন পূজা চেরি ওনার রাস্তা আটকে বসে যাওয়ায় উনি সাহায্য করেন এবং নূরকে ছাড়ানোর ব্যবস্থা করেন। খুব সহজেই কিন্তু ব্যাপারটা ঘটে যায়। এখন এটা সত্য ঘটনা না হয়ে যদি একটা ফিকশনাল কাহিনী হতো, তাহলে জাহিদ হাসানের ক্যারেক্টারকে ভিলেন বানিয়ে দেওয়া হতো, দেখানো হতো উনি ঘুষ চাইছেন, ইচ্ছা করে সাহায্য করছেন না, বা এরকমই কিছু একটা, এবং এইসবের মাধ্যমে কনফ্লিক্ট তৈরি করা হতো। কিন্তু যেহেতু এটা সত্য ঘটনা থেকে নেওয়া, তাই মেকার্সরা সেরকম ক্রিয়েটিভ লিবার্টি নিতে পারেনি। একই বিষয় দেখা যায় ক্লাইম্যাক্সের আগের দিকেও। চঞ্চল চৌধুরী যখন টাকা নিয়ে যায়, তখন টাকার অ্যামাউন্ট কম হওয়ায় প্রথমে তালেবানরা নূরকে ছাড়তে চায় না, কিন্তু কিছুক্ষণ পর চঞ্চলকে বাইরে নিয়ে গিয়ে তাদের মধ্যে একজন হঠাৎ করেই বলে ওঠে তারা ছাড়তে রাজি, কোনো রকম কোনো কনফ্লিক্ট বা সংঘর্ষ ছাড়াই। তো এই যে একটা জিনিস অনেক বিল্ড আপ করে তারপর সেটার খুব সহজেই সমাধান হইতে দেখানো হচ্ছে, সেটা আসলে মুভিকে অনেক বোরিং বানায়। একটা এন্টারটেইনিং সার্ভাইভাল থ্রিলারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে কনফ্লিক্ট আর স্ট্রাগল। তাই দম টেকনিক্যালি ভালো বানানো হওয়ার পরেও এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরে একটু পিছিয়েই পড়ে। দমের কাহিনী এক লাইনে বললে কেমন হবে? শাহজাহান ইসলাম নূর তালেবানের হাতে আটকা পড়ে যায় এবং তারপর টাকা পেয়ে তাকে ছেড়ে দেয় এবং সে বাড়ি ফিরে যায়। বুঝতেই পারছেন কত ফ্ল্যাট শোনায় কাহিনীটা, তেমন একটা আপস অ্যান্ড ডাউনস না স্টোরিতে। আর এই কারণে এই মুভিটা মানুষের অতটা ভালো লাগেনি। তবে এর মানে এই না যে সার্ভাইভাল মুভি অডিয়েন্স পছন্দ করে না। ট্র্যাপড, NH10 কিংবা লিওনার্ডো ডিক্যাপ্রিও রেভেনেন্ট
এই ধরনের সার্ভাইভাল মুভি অডিয়েন্স এবং ক্রিটিক্স দুই দিক থেকেই দারুণ প্রশংসা পেয়েছে। কিন্তু দম আর এই মুভিগুলোর মধ্যে পার্থক্য হলো এই মুভিগুলোর প্রোটাগনিস্টরা প্যাসিভ ছিল না। তাদের ডিসিশন, তাদের স্ট্রাগল আর তাদের সার্ভাইভাল ইনস্টিংক্টই গল্পকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। পুরো মুভিটাই ছিল তারা তাদের সিচুয়েশন থেকে কিভাবে বেঁচে ফিরছে সেটা নিয়ে। অন্যদিকে দমের কাহিনী ছিল নূরকে কিভাবে বাঁচিয়ে আনা হলো সেটা নিয়ে। আর সত্যি বলতে দমের মেকার্সরাও সম্ভবত এই সমস্যাটার কথা ভালোভাবেই জানে, তাই শেষের দিকে এই পাকিস্তানি ক্যারেক্টারের সাথে মারামারির মাধ্যমে একটা ক্লাইম্যাক্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই সিনটা অনেক ফোর্সড মনে হয় শেষ মুহূর্তে এসে একটু অ্যাকশন না থাকলে কেমন হয় এই চিন্তা থেকে সিনটা যোগ করা হয়েছে। তাই এই সিনটা দিয়ে মুভিকে বাঁচানো সম্ভব হয় না। আর ক্লাইম্যাক্সের কথায় যখন আসলো তখন আমার মতে মুভির সব থেকে বড় মিসড অপরচুনিটি ছিল মুভির এন্ডিংটা। কারণ দেখেন, প্রথম সিন থেকেই অডিয়েন্স অপেক্ষা করছিল নূর কবে মুক্তি পাবে আর তার পরিবারের কাছে ফেরত যাবে। মুভির ভালো দিকগুলোর মধ্যে একটা ছিল নূরের স্ত্রী আর মায়ের ইমোশনাল সিনগুলো। পুরো মুভিতে আমরা তাদেরকে নূর বন্দী হওয়ার কষ্ট পেতে দেখেছি, স্বামী আর ছেলেকে হারানোর ভয়, তাকে ফিরিয়ে আনার জন্য অসহায় চেষ্টা, এই ইমোশনগুলো খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছিল। কিন্তু ৮০ দিনের বেশি বন্দী থাকার পর নূর যখন অবশেষে মুক্তি পেল তখন তার মা আর স্ত্রীর সাথে প্রথমবার দেখা করার সিনটা একটা অনেক ইমোশনাল আর ইম্প্যাক্টফুল সিন হতে পারত, কিন্তু সেই সিনটা মুভিতে রাখাই হয়নি। মুভিতে কি হয়, নূরকে ছাড়া পেতে দেখানো হয় এবং সাথে সাথে ব্ল্যাক স্ক্রিন। তারপরে দেখানো হয় সে বাড়ি ফিরে হাডুডু খেলছে, যেটা অবশ্যই তার বাড়ি ফেরার অনেক পরের দৃশ্য। মানে অডিয়েন্স যে ইমোশনাল পে অফের জন্য পুরো মুভি অপেক্ষা করেছিল সেই রিউনিয়ন সিনটা মুভিতে রাখাই হয়নি। আর আমার মতে এটা মুভির সব থেকে বড় মিসড অপরচুনিটি, কারণ পাকিস্তানি লোকটার সাথে মারামারি দৃশ্য না রেখে এটাকেই ভালো একটা এন্ডিং বানানো যেত। এখন ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আপনাদের যদি বিভিন্ন অদ্ভুত রহস্যময় আর রোমাঞ্চকর মুভির কাহিনী শুনতে ভালো লাগে তাহলে আমি সিনেকথা নামে একটা নতুন চ্যানেল শুরু করেছি, যেখানে মুভি এক্সপ্লেইন ধরনের ভিডিও আপলোড করা হবে। অলরেডি কয়েকটা ভিডিও চলে এসেছে, চাইলে ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরছি রাক্ষস নিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।